আচ্ছা, তোমাদের লাস্ট ক্লাস পর্যন্ত আমি একটা ডিরাইভেশন শুরু করেছিলাম, যেটা আর কি মানে শেষ করা হয়নি। ওটা আজকে দেখাবো আর কি। আমরা লাস্ট ক্লাস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের অনেকগুলো এক্সাম্পল দেখেছিলাম। তোমাদের বইয়ে আরো অনেক এক্সাম্পল আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবা। আর এরপর আমরা একটা নতুন টপিক শুরু করেছিলাম, ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। এখানে বলেছিলাম যে কি, এটা আমাদের মাঝে মধ্যে সার্কিটে এরকম এরকম সার্কিট আসতে পারে যেখানে নর্মাল ওয়েতে সিম্পলিফাই করতে করতে দেখা যাবে যে তোমরা সিম্পলিফাই করা যাচ্ছে না। তো তখন তোমাদেরকে এই ট্রান্সফরমেশনটা করা লাগতে পারে। যেমন যদি এরকম আমরা একটা ওয়াই বা টি নেটওয়ার্ক পাই, সেটাকে ডেল্টাতে নিয়ে গেলে আমাদের জন্য কাজ করতে ইজি হয়, অথবা উল্টাটাও মাঝে মধ্যে হয়, হয়তো কখনো কখনো ডেল্টা চলে আসে যেখানে আমাদের ওয়াইতে নিয়ে যাওয়াটা ইজিয়ার হয়। তো আমাদের ট্রান্সফরমেশনগুলো জানতে হবে, যে আমরা যদি ডেল্টা এলিমেন্টগুলো জানি এ বি সি, তাহলে আমরা y এর জন্য 1 2 3 এলিমেন্টগুলো কিভাবে বের করব, অথবা ভাইস ভার্সা। এখন শুরুতে আমরা ডেল্টা টু y এই ফর্মটা আমরা ডিরাইভ করে নিয়ে আসছিলাম, তাই তো, যেখানে আমাদের r1 r2 r3 একটা প্যাটার্ন ডেভেলপ করে। প্যাটার্নটা হলো r1 হলো তোমার, যদি আমরা টি নেটওয়ার্কে বা এখান থেকে যদি দেখি, এই ডায়াগ্রামটা থেকে কম্পেয়ার করলে আমাদের বুঝতে অনেক ইজি হয়। আচ্ছা, আমি তোমাদের একটু ক্লাস রেকর্ডিংটা অন করে দিই। তো যেটা বললাম যে তোমাদের ডেল্টা টু ওয়াই নেটওয়ার্ক আগে বুঝি আমরা, সেখানে কি ছিল, যে ধরো তোমাদেরকে এরকম আর এ বি সি দেওয়া আছে, আমাদের r1 r2 r3 দরকার। ইন দ্যাট কেস আমাদের এরকম একটা ফর্মুলা আমরা ডেভেলপ করে নিয়ে আসছি, যেখানে r1 হলো তোমাদের এই রেজিস্ট্যান্সটা বের করতে গেলে আমাকে এটা বাদ দিয়ে নিউমারেটরে আসবে হলো rb rc ডিভাইডেড বাই সামেশন অফ অল দ্য রেজিস্ট্যান্স ইন দ্য ডেল্টা নেটওয়ার্ক। এরকম একটা ফর্মুলা আমরা ডেভেলপ করেছিলাম। আজকে আমরা y থেকে ডেল্টা যাব, যদি আমাদের 1 2 3 এলিমেন্টগুলো দেওয়া থাকে, তাহলে আমরা ডেল্টার এবিসি এলিমেন্টগুলো কিভাবে বের করব। সো তোমাদের ডিরাইভেশন একটা দেখানো হয়েছিল এখানে, যেখানে ডেল্টা টু ওয়াই, এটা আমি অ্যাড করে দিয়েছি যে ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশন ছিল এটা। আর আজকে দেখাবো হলো ওয়াই থেকে ডেল্টা। সো সবার আগে আমাদেরকে এই ডেল্টা টু ওয়াই এর রেজাল্ট গুলো আমাদের লিখে ফেললে আমাদের জন্য কাজ করতে অনেক ইজি হবে। ঠিক আছে, তো আমি হ্যাঁ, তো ডেল্টা টু ওয়াই এর আমরা রেজাল্টগুলো একটু লিখি, যে আমরা পেয়েছিলাম কি, যে আমাদের r1 সমান পেয়েছিলাম rb rc ডিভাইডেড বাই ra প্লাস rb প্লাস rc। সিমিলারলি r2 পেয়েছিলাম ra rc ডিভাইডেড বাই, আর সিমিলারলি আমরা r3 একই ফর্মেট পেয়েছিলাম, যেখানে এটা ছিল rab। সো ফর্মুলাটা মনে রাখা খুবই ইজিয়ার, বাট প্রবলেমটা হবে কখন, যখন তোমরা দুইটাই শিখে যাবা, তখন কোনটা ওয়াই টু ডেল্টা আর কোনটা ডেল্টা টু ওয়াই, এটা মনে রাখাটা একটু ডিফিকাল্ট। সো তোমাদেরকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। সো এখানে এই ডিরাইভেশনটা আমি একটু শর্টকাটে দেখাবো, কারণ তোমাদের বইয়ে পুরো ডিরাইভেশনটা করে দেওয়া আছে, মানে এগুলো হাতে সিম্পলিফাই করতে হবে, অনেকগুলো মাল্টিপ্লিকেশন এবং অ্যাডিশন করতে হয়। সো এখানে তোমাদের ফার্স্ট কাজ হবে হলো, আমরা r1 r2 ভাবে মাল্টিপ্লাই করতে পারি, তাই না, r1 r2, এটা তো আমাদের আগের পার্টের ডেরিভেশন থেকে পেয়েছি। তো আমরা যদি r1 r2 মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে এখানে, এখানে তোমাদের ra তার সাথে আসবে হলো r b স্কয়ার rc, সরি উল্টা লিখেছি, এটা মনে হয় ra rb স্কয়ার হবে rc এখানে তোমাদের ra আসবে rb rc স্কয়ার হবে শুধু। ওকে, সো এখানে স্কয়ারটা কেটে দিলাম, তোমাদের ra rb rc স্কয়ার ডিভাইডেড বাই নিচে আসবে কি ra প্লাস rb প্লাস rc। সিমিলারলি এরকম r1 r2 সাথে মাল্টিপ্লাই করলে তোমরা r2 r3 ও মাল্টিপ্লাই করতে পারবা, আর r1 r3 ও তোমরা মাল্টিপ্লাই করতে পারবা। তো তোমাদেরকে এখন এই তিনটার সামেশন করতে হবে। তার মানে আমরা যদি পুরো ফুল মাল্টিপ্লিকেশনটা করি, r1 r2 প্লাস r2 r3 প্লাস r1 r3 অল্টারনেট করে করে দুইটার সাথে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা দেখতে হবে এই ফর্মে। এটা তোমাদের হাতে একটু তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখবা, সিম্পলিফাই করে দেখবা, যেটা আসবে অবশ্যই। সো পরীক্ষা যদি কখনো এরকম ডেরিভেশন দেওয়া হয়, তোমাদেরকে মাল্টিপ্লিকেশনটা করে দেখাতে হবে। আর r2 তে ডিনোমিনেটরে স্কয়ার হবে না স্যার?
হ্যাঁ এখানে একটা স্কোয়ার হবে, এটা দেওয়া হয়নি, এটা স্কোয়ার হবে। ওকে, এটা নিচে আসবে হলো তোমাদের এই স্কোয়ার পার্টটা, কারণ সবারই এই জিনিসটা কমন থাকে, সো আসলে অ্যাড করলে এই পার্টটা এরকম স্কোয়ার হিসেবে আসে। সো এখান থেকে আমরা কি করতে পারি, একটা কাটাকাটি করতে পারি, যে এই পুরো একটা টার্ম আমরা এই স্কোয়ারের সাথে কাটাকাটি করে দিলাম, তাহলে তোমাদের রিমেইনিং পার্টটা থাকবে এরকম দেখতে, যে উপরে থাকবে আর এ আর বি আর সি, আর নিচে থাকবে তোমাদের আর এ প্লাস আর বি প্লাস আর সি। এখান থেকে আমাদের আমরা খুবই ইজিলি বের করতে পারবো হলো তোমাদের যেটা আমাদের দরকার। ওকে, সো এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হলো তোমাদের যদি আর এ বের করা লাগে আমাদের, এখানে যেমন যদি আমরা একটু খেয়াল করি যে এতটুকু পর্যন্ত আমরা লিখলাম, এই জিনিসটা আমরা আবার একটু রিপিট করি, কারণ এই একটা স্টেপ থেকে আমাদের তিনটা রেজাল্ট বের করা পসিবল। এখন এখানে দেখো আমাদের যদি সাপোজ আমাদেরকে আর এ বের করতে হবে, আর আমাদের কাজটা কি, আমাদের হলো ওয়াই থেকে ডেল্টাতে যাব, সো ডেল্টার এলিমেন্ট গুলো ছিল আমাদের এবিসি গুলো, তাই তো আমাদের হয় আর এ বের করতে হবে বা আর বি বের করতে হবে অথবা আর সি। এখন আমরা যদি একটু খেয়াল করি আমাদের যদি আর এ বের করতে হয়, তাহলে এই যে আর বি আর সি ডিভাইডেড বাই এই পুরো জিনিসটা, যে এখান থেকে ধরে এই পুরো জিনিসটা আমরা তখন কি করতে পারি, আর ওয়ান লিখতে পারি, তাই তো। সো এখানে আমি একটু আলাদা করে লিখছি, টু ফাইন্ড আর এ, আমরা তখন কি করব, আর ওয়ান আর টু প্লাস আর টু আর থ্রি প্লাস, তখন আমাদের এটা হয়ে যাবে আর এ টাইমস আর ওয়ান, আর তোমাদের আর ওয়ানটা তখন আর এটা তখন তোমাদের কি আসবে, এই সবগুলো এলিমেন্ট কিন্তু আসলে ওয়াই এর এলিমেন্ট, তাই না, আমরা ডেল্টা এলিমেন্টটা বের করতেছি ওয়াই এর এলিমেন্ট গুলো ইউজ করে। ডিভাইডেড বাই আর ওয়ান আসতেছে। তো একইভাবে তোমাদের যদি আর বি বের করতে হয়, তখন আর এ আর সি ডিভাইডেড বাই ডিনোমিনেটর তোমাদের আর টু চলে আসবে। তো একইভাবে আমরা রেজাল্ট গুলো লিখে ফেলি, এটা ছিল আর এ, এটা হলো আর বি, আর বি তোমাদের একই প্যাটার্নে আসবে, যেটা হলো আর ওয়ান আর টু প্লাস, সো তোমাদের দেখা যাবে যে এই স্টেপ থেকে এই লাইন থেকে আসলে আমাদের তিনটা রেজাল্টই বের করা পসিবল। আর আর সির জন্য আমরা একই জিনিস লিখতে পারি, তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যে এরকম ডেরিভেশন আসতে পারে, সো তোমাদেরকে এই জিনিসগুলো করে দেখাতে হবে। আচ্ছা, তো এখানে আমরা যেহেতু তিনটা রেজাল্ট পেলাম, এখান থেকে আমাদের একটা জেনারেল ইয়া আনতে পারি আমরা, প্যাটার্ন বা ট্রেন্ড। সেটা কি, আমাদের আর কোনো ডেল্টা এলিমেন্ট যদি বের করতে হয়, ডেল্টাটা আমরা এরকম সিম্বল দিয়ে লিখি ডেল্টা, আর ডেল্টার এলিমেন্ট যদি আমাদের বের করতে হয়, তখন এটা কি হবে, সামেশন অফ আর ওয়ান আর টু ডিভাইডেড বাই তোমাদের অপোজিট আরটাকে নিব আমরা। এই কথাটার মানে বুঝা গেছে, সেটা হলো মানে এটা জাস্ট তোমাদের মনে রাখার জন্য, এরকম ফর্মুলা হয়তো বই দেওয়া নেই, বাট আমি তোমাদেরকে জাস্ট বুঝাই। সেটা হলো সামেশন অফ আর ওয়ান আর টু, মানে তোমরা দুটো দুটো করে নিব আমরা, এরকম এরকম করে সামেশন, সামেশন মানে আমাদের তিনটা কম্বিনেশন পসিবল, 1 2 2 3 আর 1 3, সো এগুলোর সামেশন করতে হবে ডিভাইডেড বাই, আমার যদি আর এ বের করতে হয় তাহলে তার অপোজিটের রেজিস্ট্যান্সটা নিতে হবে আর ওয়ান। ঠিক আছে, আমাদের যে এই ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামে যদি আমাদের আর এ বের করতে হয়, তার অপোজিটের রেজিস্ট্যান্স আর ওয়ানটা নিতে হবে। সো এই হলো আমাদের ডেল্টা থেকে ওয়াই এর তিনটা ফর্মুলা, আর এটা হলো আমাদের ওয়াই থেকে ডেল্টার তিনটা ফর্মুলা। এখন তোমাদের ফর্মুলাগুলো মনে রাখা একটু কঠিন হয়ে যায়, কারণ দুইটাই তোমাদের মনে থাকবে, বাট কোনটা ওয়াই টু ডেল্টা আর কোনটা ডেল্টা টু ওয়াই, এটা তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের আরো ইজিলি মনে থাকবে। এখন এখান থেকে আমি তোমাদের একটা স্পেশাল সিনারিও দেখাবো, আচ্ছা এটা একটু পরে আসি। এই ক্যালকুলেশনটা এখন তাহলে আমরা সলভ করি। ঠিক আছে, আমরা যেহেতু এখন ওয়াই টু ডেল্টা ট্রান্সফরমেশন পারি, সো আমরা এখন এই জায়গাটা ফর্মুলা অ্যাপ্লাই করব। স্লাইডে কিন্তু আমি জিনিসটা তোমাদের আগে এনেছিলাম, বাট পরে গিয়ে ডিরাইভেশন গুলো দেখানো হয়েছে, সো তোমরা একটু ওভাবে দেখে নিবা আর কি। এখন আমরা এখানে তোমরা যেটা বললা লাস্ট ক্লাসে বলা হয়েছিল কি, তোমরা আইদার চাইলে এই টিটাকে ওয়াই ডেল্টাতে কনভার্ট করতে পারো, অথবা এই ডেল্টাটাকে টি তে কনভার্ট করতে পারো ওয়াই তে। সো দুইটাই তোমাদের
রাইট অ্যান্সার দিবে। আমি তোমাদেরকে একটা দেখাবো, তোমরা আরেকটা বাসায় প্র্যাকটিস করতে পারো। তো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো, আমি এটাকে যদি এখন এই ওয়াইটাকে যদি আমি ডেল্টাতে কনভার্ট করি, তাহলে সার্কিটটা দেখতে হবে এরকম, যে আমাদের এই ছিল আমাদের ওয়াই ডেল্টা নেটওয়ার্কটা, তাই তো? এটা নোট দিয়ে দিলাম। এখন আমি সেই ডেল্টা নেটওয়ার্কটা আঁকি। এটা হলো একটা, একটা আর এ হলো আমার তিনটা ওয়াইটাকে আমি ডেল্টাতে কনভার্ট করব। তার সাথে প্যারালেলে ছিল হলো একটা 30 ওহমস ছিল প্যারালেলে, আর তোমাদের এইখানে একটা 5 ওহম ছিল, এখানে একটা 5। তো এছাড়া আর তেমন কিছুই ছিল না আমাদের এ এবং বি এর রেসপেক্টে। সাপোজ ধরো তোমাদেরকে আর ইকুইভ্যালেন্ট বের করতে বলা হলো, আমরা আর ইকুইভ্যালেন্ট বের করব এইখান থেকে, যদি আমরা দেখি এই টার্মিনাল দুইটা থেকে। এখন এই তিনটা এলিমেন্টের ভ্যালু আমাদের বের করতে হবে। তো আমরা এখন তাহলে ট্রান্সফরমেশন যেটা করব সেটা হলো কি, যে ওয়াই থেকে আমরা ডেল্টাতে যাব। এটা হলো শর্টকাটে লিখলাম। সো ওয়াই থেকে ডেল্টা ট্রান্সফরমেশন করব, আমাদের রেজাল্টগুলো তাহলে কি হবে? তো সবার আগে ধরো আমরা এটা বের করতে যাচ্ছি, এটার নাম দিলাম ধরো আর এ, ঠিক আছে? সো এই আর এটা যদি আমরা বের করতে চাই, এটার ভ্যালু আসবে কত? আর এর ভ্যালু হবে হলো তোমাদের ওয়াই টু ডেল্টা আমরা তো মাত্র করলাম, তাই না? যে তোমাদের দুটো দুটো করে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে আর এ যেটা বের করব, এটা তো এই জায়গায় আসছে, তাই না? তো এটা অপোজিটে 10 ছিল, তো এখানে 10 ওহম দিতে হবে অপোজিটে। করলে তোমাদের আর এটা আসবে অলমোস্ট 75 এর মতো, তাই তো? আচ্ছা, আমি এখানে একটু ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের কাজটা করতে ইজি হবে। এই সার্কিটটা আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। এখানে ধরো আমি দিতে চাচ্ছি 10। এটা দিয়েও চাইলে করা যায়, ঠিক আছে? এটা দিয়ে আমি যদি রেজাল্টগুলো একটু আঁকি, আমাকে একটু বের করতে হবে, কেউ একজন ক্যালকুলেট করে বলতে পারো। এখানে তোমাদের অ্যাপ্রক্সিমেটলি আসবে হলো 80 ওহমস। একটু দেখো ক্যালকুলেট করে যেটা ঠিক মতো আসছে নাকি। এটা আসবে 80। সিমিলারলি তোমরা আরবি যখন বের করবা, তোমাদের নিচে তাহলে আসবে হলো 20 দিয়ে ভাগ দিতে হবে, যেখানে তোমাদের রেজাল্ট আসবে হলো 40, এবং আরসিও তোমাদের 40 আসবে তোমরা যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করো। আমি একটু লিখে ফেলি, এটা হলো 40 ওহমস এবং এটাও 40। এখন আমরা আরো এক স্টেপ ফার্দার সিম্পলিফিকেশন করতে পারি। এখন আমরা কি করতে পারি তাহলে, যে এই জায়গাটা আমরা তাহলে 80 এবং 30 কে প্যারালাল করতে পারি। এখানে এটা কত আসবে? 80 প্যারালাল 30, ধরো 21.8 এর মতো আসবে এখানে, 21.8। আর এই জায়গাতে তোমাদের এখানে অ্যাকচুয়ালি যদি আমরা খেয়াল করি, এখানে এই দুইটা প্যারালাল, তাই না? 40 এবং 5। সো 40 প্যারালাল 5 করতে হবে, যেটা তোমাদের আসবে হলো 4.44। এটা আসবে 4.44। আর ফাইনালি এটার সাথে প্যারালেলে আছে হলো তোমাদের এখানে একটা 40 ওহমস। এটা ছিল তোমাদের এ বি টার্মিনাল। এখন তোমরা আশা করি খুবই ইজিলি আর ইকুইভ্যালেন্ট বের করতে পারবা। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে তোমাদের? আর ইকুইভ্যালেন্ট হবে হলো 40 সাথে প্যারালাল করতে হবে 21.8 আর 4.44, তোমাদের 26.2 বা এরকম কিছু একটা আসবে, 26.2 পরে তোমরা যেটা পাবা এটাই হলো তোমাদের আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে। বুঝা গিয়েছে? সো এটা তোমাদের ছিল একটা এক্সাম্পল, যেখানে আমরা ওয়াই থেকে ডেল্টাতে কনভার্ট করলাম। তো বইয়ে অসংখ্য এক্সাম্পল আছে, সবই তোমরা প্র্যাকটিস করবা। আরো একটা এক্সাম্পল, আরো কয়েকটা দেখাবো তোমাদেরকে। এখানে
এখানে যেহেতু তোমাদের একটা আইডিয়া হয়েছে কিভাবে আমরা ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন করি, তো একটা স্পেশাল সিনারিও দেখাতে চাই যেখানে তোমাদের এত ক্যালকুলেশন করা লাগে না, ডিরেক্টলি রেজাল্ট লিখে দেওয়া যায়। ঠিক আছে, সেই স্পেশাল সিনারিওটা হলো তোমাদের যদি এরকম হয়, এটা একটু লিখে দিই, স্পেশাল সিনারিও। এই সিনারিওটা আসবে যখন আমাদের এরকম হয় যে আইদার ওয়াই অথবা ডেল্টা নেটওয়ার্কের মধ্যে সবগুলো রেজিস্ট্যান্সই আসলে সমান। তখন কি হবে? ধরো তোমাদের একটা ওয়াই নেটওয়ার্ক দেওয়া, এখানে এটাও আর, এটাও আর এবং এটাও আর। তখন তোমাদের যে ডেল্টা নেটওয়ার্কটা, এই রেজিস্ট্যান্সগুলো তখন কি হবে? এটা হলো তোমাদের স্পেশাল সিনারিওটা। সো আমাদের যদি আর তিনটেই সেম রেজিস্ট্যান্স থাকে, তাহলে আমাদের তখন ডেল্টা মানে ডেল্টাতে যদি সেম থাকে তাহলে ওয়াইতে কি হবে? ওয়াইতেও সেম আসবে। তো ভ্যালুটার মধ্যে একটা রিলেশন ডেভেলপ করা যায়। সেটা হলো আমাদের যদি এখন আর ওয়াই বের করতে হয়, আর ওয়াই বের করতে গেলে আমাদের ফর্মুলাগুলো কি ছিল? আমরা যেটা বের করব এটার বাদ দিয়ে বাকি দুইটা নিব। সো আমাদের এখানে আসবে কি আর ইন্টু আর, মানে আর বি আর সি ডিভাইডেড বাই তিনটার সামেশন, তার মানে আর এ প্লাস আর বি প্লাস আর সি, তিনটাই আসলে সেম। সেখানে দেখবো তোমাদের আর স্কোয়ার ডিভাইডেড বাই 3r আসে, যেখান থেকে তোমাদের আর বাই 3 আসছে। সো তিনটাই দেখবা সেমই আসবে। সো এটাও হবে তোমাদের আর বাই 3, এটাও হবে তোমাদের আর বাই 3, এটাও হবে তোমাদের আর বাই 3। এখন যদি উল্টাটা করতে চাই আমরা, ধরো আমরা যদি আর ডেল্টা বের করতে চাই, আর ডেল্টা বের করব এবং আমাদেরকে আর বাই 3 করে দেওয়া আছে, তো আমরা এই এলিমেন্টগুলো কি আর আসবে নাকি না সেটা আমরা একটু ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনটা করি। আমাদের দুটো দুটো করে নিতে হবে, তাই না? আর বাই 3 ইন্টু আর বাই 3 করে নিতে হবে। আর নিচে তোমাদের কি আসবে? যে আমরা যেটাকে নিব তার অপোজিটের আরটা নিতে হয়, যেটা হলো কি আর বাই 3। এটা সিম্পলিফাই করলে তোমাদের কি আসবে? এখানে হলো আর স্কোয়ার বাই 9, তাই না? আর স্কোয়ার বাই 9 এটা তিনবার আসছে আমাদের, ডিভাইডেড বাই এটা হলো আর বাই 3। এটাকে যদি আরেক স্টেপ সিম্পলিফাই করা হয় তাহলে তোমাদের এটা আসবে হলো আর স্কোয়ার বাই 3 ডিভাইডেড বাই আর বাই 3। এটা সিম্পলিফাই করলে তোমাদের আরই আসবে, তাই না? সো অ্যাকচুয়ালি যেটা বুঝাই গেল এখান থেকে যে আমাদের যদি এরকম, তার মানে কি এখান থেকে অলওয়েজ তোমাদের এই রিলেশনটা তাহলে আমরা লিখতে পারি, স্ট্যাবলিশ করতে পারি। সেটা হলো তোমাদের আর ডেল্টা হলো 3 টাইমস আর ওয়াই, এটা একটা জেনারেল ফর্মুলা। বুঝা গিয়েছে যে আমাদের যদি এরকম সেম রেজিস্ট্যান্স দেওয়া থাকে এবং ডেল্টা নেটওয়ার্কের রেজিস্ট্যান্স দেওয়া থাকে, তাহলে ওয়াই নেটওয়ার্কের রেজিস্ট্যান্স গুলো হবে 1/3, তাই না? ওয়াই এর রেজিস্ট্যান্স গুলো হবে আর ডেল্টা ডিভাইডেড বাই 3। আর যদি আমাদের ডেল্টা এলিমেন্ট গুলো দেওয়া থাকে, তাহলে যদি ওয়াই বের করতে হয়, তাহলে উল্টা বলছি, যদি আমাদের ওয়াই দেওয়া থাকে আর ডেল্টা বের করতে হয়, তখন আমাদের কি 3 টাইমস করে দিতে হবে। আইদার তুমি যদি ডেল্টা বের করো তাহলে ওয়াইটাকে 3 করে মাল্টিপ্লাই করবে, আর যদি ওয়াই বের করো তাহলে ডেল্টাটাকে 3 দিয়ে ডিভাইড করতে হবে। এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল যখন আমাদের কি সবগুলো রেজিস্ট্যান্স সেম। সো এরকম সার্কিট যদি আসে মাঝে মধ্যে দেখবা যে সেম টাইপের ভ্যালুর আসতে পারে, তো তখন আমরা এগুলো ডিরেক্ট এত কঠিন করে ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই না করে শর্টকাট যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করব, সেটা হলো এটা। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তোমাদেরকে আরো এটা নিয়ে আরো কয়েকটা এক্সাম্পল দেখাই, এরপর আমরা নেক্সট টপিকে যাব। আচ্ছা, সো এখানে তোমাদের আরেকটা সার্কিট, হয়তো আমি এটা পুরোটা সলভ করব না, বাট তোমাদেরকে জাস্ট কিছুটা দেখাই দিই। সেটা হলো ধরো তোমাদের এরকম একটা সার্কিট দেওয়া আছে, যে এখানে অনেকগুলা ওয়াই ডেল্টা নেটওয়ার্ক দেখা যাচ্ছে এবং তোমাদেরকে বলা হলো এই দুটো টার্মিনালের রেসপেক্টে আর ইকুইভ্যালেন্ট বের করো। সো এটা কি ছিল? তোমাদের ভ্যালুগুলো দিয়ে দিই। ধরো এটা হলো 17.5,
এটা 35, এটা ধরো 10, 20 এবং 30। এখানে অনেকগুলো নেটওয়ার্ক দেখা যাচ্ছে। এখানেও যেমন একটা ডেল্টা নেটওয়ার্ক দেখা যাচ্ছে, এখানে একটা ওয়াই নেটওয়ার্ক দেখা যাচ্ছে। তো তুমি চাইলে যে কোনো একটা সলভ করতে পারো, কারণ এই অবস্থায় তুমি চাইলে সিম্পলিফাই করতে পারবে না। ওকে, ট্রাই করতে পারো। এখন আমাদের কোনটা করলে ইজি হবে? দুই ভাবেই করা যায়। ধরো আমি চাচ্ছি যে এই ওয়াই নেটওয়ার্কটাকে ডেল্টা বানিয়ে দিব। আমি একটু ড্যাশ লাইন দিয়ে দেখাই দিই কোন নেটওয়ার্কটাকে আমি ডেল্টা বানাতে চাচ্ছি। এখানে যে ওয়াই নেটওয়ার্কটা আছে সেটাকে আমি ডেল্টা বানাতে চাচ্ছি। স্যার সবার ডানে ডেল্টাকে যদি ওয়াই করি তাহলে হবে না স্যার? তাহলেও হবে, তোমাকে আঁকতে হবে তখন সার্কিটটা কিরকম হয়। ওকে, সো তোমার যেটা বললাম তোমার কনসার্ন অনুযায়ী আমি এটা আবার মুছে ফেলবো। সেটা হলো তুমি যদি এটাকে ইয়া করো, ডেল্টা করো, তখন তোমাদের এটা দেখতে হবে কিরকম, সেটা একটু দেখাই। তুমি চাচ্ছ এই সাইডের সার্কিট ইয়াটাকে ডেল্টাটাকে ওয়াই করতে, তাই তো? এই পর্যন্ত তোমাদের সার্কিটটা আছে, এই ডেল্টাটাকে তুমি ওয়াই করতে চাচ্ছ। সো ওয়াই করলে যেটা হবে এরকম আসবে। সার্কিটটা তোমাদের এরকম ছিল, এটা ছিল, এটা ছিল, আর এখানে তিনটা রেজিস্ট্যান্স ছিল, তাই তো? এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স এবং এখানে একটা রেজিস্ট্যান্স। এটাকে ওয়াই করলে তখন তোমাদের এইদিকে একটা রেজিস্ট্যান্স আসবে, আর তারপরে এই দুই মাথায় দুটো রেজিস্ট্যান্স যাবে। সো তারপরে তুমি নরমালি সলভ করবা, যেভাবে সলভ করো, বুঝে গিয়েছে? সো এটাতেও তোমাদের লাভ হবে নাকি আগে দেখি। তোমরা যদি সিম্পলিফাই করতে চাও, যদি আমি একটু ক্লিন করে আঁকি, জিনিসটা অনেক বেশি স্ক্রিবলড হয়ে গেছে। তো আমাদের সার্কিটটা তখন দেখতে এরকম হচ্ছে। তোমরা যদি এটাকে ওভাবে কনভার্ট করো, সার্কিটটা দেখতে এরকম হবে। সো এই পয়েন্ট থেকে আমাদের এটা বের করা যাবে নাকি সেটা দেখতে হবে। এখানে আবার যেটা দেখবে, এটা সলভ করতে গেলে আবার সমস্যা। তোমাদের এইখানে আরেকটা ইয়া আছে না, এই টিটাকে তখন ইয়া করতে হবে, ওয়াই মানে ডেল্টা বানাতে হবে, ঠিক আছে? কারণ আদারওয়াইজ তুমি দেখবা যে এখানে করা যাচ্ছে না। এটাকে যদি আমরা ডেল্টা বানাই, এখানে যদি আমরা ডেল্টা বানাই, তাহলে কি আমাদের লাভ হবে নাকি? এটাকে কম্বাইন করে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স লিখবা। সিঙ্গেল রেজিস্ট্যান্স যদি লিখি আমরা এখানে, ধরো একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স বানিয়ে দিলাম এটাকে অ্যাড করে, এরপর যদি আমরা ডেল্টা বানাই, তাহলে দেখবা তোমাদের কিছু একটা করা যেতে। কোনটুকুকে ডেল্টা বানাচ্ছি কোনটুকুকে ওয়াই বানাচ্ছি এটাকে এভাবে ডট ডট দিয়ে দেখাই দিতে হবে। দেখাতে পারো, বা তোমরা সার্কিটটাকে নেক্সট স্টেপে আবার রাখতে পারো, ঠিক আছে? এটা হলো একটা ওয়ে। অর আরেকটা ওয়ে হতে পারে কি, আমরা এই যে এখানে যেটা দেখালাম এটা করতে পারি, ঠিক আছে? অল্টারনেটিভ ওয়েটা হলো তোমাদের যদি এটাকে কনভার্ট করি, তখন আমাদের সার্কিটটা কি হবে দেখতে, সেটা আমরা একটু দেখি। আসলে দুইটাই করা যায়, ঠিক আছে? তোমাদেরকে প্র্যাকটিস করে দেখতে হবে কোনটা ইজিয়ার। একটা ওয়েতে হয়তো ইজিয়ার হবে, আরেকটা ওয়েতে হয়তো কঠিন হতে পারে। তো এখানে আমাদের এখন রেজিস্ট্যান্স গুলো এরকম আসবে দেখতে, যে এই নোড থেকে তোমাদের তখন এখানে যাবে, এখানে একটা রেজিস্ট্যান্স যাবে, এখানে একটা রেজিস্ট্যান্স আসবে, আর এটার সাথে এটা এটাই ইজি হয়। দেখি এখানেও হয়তো লাগতে পারে আরেকটা ট্রান্সফর্ম করা। আমরা একটু দেখি। এটা হলো আর ইকুইভ্যালেন্ট, তাহলে অল্টারনেটিভ ওয়েটা। এখন এখানে আমাদের এই ভ্যালুগুলো কত হবে সেটা আমরা একটু লিখে ফেলি, যে আমি ক্যালকুলেশনটা করে রেখেছি। সো তোমাদের বাসায় দেখবো, যেহেতু এটা করার তোমাদের 5, 10, 20 আমরা যদি সলভ করি, তাহলে আমরা যে রেজাল্টগুলো পাবো সেটা হলো, একটা পাবো হলো তোমাদের 17.5,
এটা পাবো হলো 17.5, এটা পাবো হলো 35, আর এটা পাবো হলো 70। সো এটার জন্য যদি আমি বলি, এটার জন্য তাহলে তোমাদের নেক্সট স্টেপটা কি হবে? নেক্সট স্টেপ হলো দেখো, এই 70 30 কে কিন্তু তখন আমাদের কম্বাইন করে ফেলতে হবে। 7 প্যারালাল 30, এটাই হলো একটা সিম্পলিফিকেশন। আর এখানে যদি আমরা একটু তাকাই, এটা অ্যাকচুয়ালি আমরা চিন্তা যদি নোড নাম্বারিং করি, ধরো এটা হলো আমার এ নোড, তার মানে কি এটাও এ, এটাও এ, আর এটা হলো আমার বি নোড, তার মানে এটাও বি, এটাও বি নোড, আর এটাকে নাম দিলাম সি নোড। এখন এ সি নোডের মধ্যে কিন্তু এই দুইটা প্যারালাল, তাই না? আর বিসি নোডের মধ্যে কিন্তু এই দুইটা প্যারালাল। সো এটা আমার কাছে মনে হচ্ছে ইজিয়ার। এখানে তোমাদের তখন এ থেকে সি নোডে তখন একটা রেজিস্ট্যান্সই চলে আসবে। এ থেকে সি নোডের মধ্যে এই 17 যেহেতু প্যারালাল, তারা সেম ভ্যালু, তো তাদের সেটা হাফ হয়ে যাবে। 17.5 ডিভাইড বাই 2 করলে তোমাদের 8.75 এর মতো আসবে। সিমিলারলি সি থেকে যখন বি তে যাব আমরা, তখন আবার এখানে এই দুটো প্যারালাল, সো 35 কে হাফ করলে 17.5 পাবো। আর এখানে এসে তোমাদের 30 প্যারালাল এ এবং বি নোডের মধ্যে, এটা ধরো বি, এ এবং বি নোডের মধ্যে 70 এবং 30 প্যারালাল আছে, সো 70 প্যারালাল 30, এটা করবা, করে দেখবো কত আসে, 21 আসবে। এখন তো আমাদের জন্য এটা বের করাটা খুব ইজিয়ার, তাই না? এখন আমরা চাইলে আর ইকুইভ্যালেন্ট খুব ইজিলি বের করতে পারি। তখন এটা হবে তোমাদের 17.5 আর 8.7 এর সামেশন হলো 26.25, তার সাথে প্যারালাল তোমাদের আসবে 21, করে যেটা পাবা সেটাই তোমাদের রেজাল্ট আসবে। তো আশা করি এই পর্যন্ত তোমাদের মানে ওয়াই ডেল্টার যে ট্রান্সফরমেশন গুলো দেখিয়েছি এগুলো মানে বোঝা যাচ্ছে আর কি। শেষ। আচ্ছা, এরপর তোমাদের লাস্ট আরেকটা এক্সাম্পল দেখাই ওয়াই ডেল্টা নিয়ে। এরপর আমরা একটা নতুন টপিকে যাব, সেটা হয়তো তোমাদেরকে আজকে ইন্ট্রোডিউস করা হবে, বাট পুরোপুরি স্টার্ট করব আমরা নেক্সট ক্লাস থেকে। সো ওয়াই ডেল্টার আরেকটা এক্সাম্পল যদি আমাদের দেখতে হয়, এখানে তোমাদের ওই ইয়ার ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, যে আমাদের সিম্পলিফাইড ফর্মুলাটা ছিল। আগে সার্কিটটা দেখি আমরা। এখানে ধরো তোমাদের এই দুইটা নোডের রেসপেক্টে তোমাদেরকে আর ইকুইভ্যালেন্ট চাওয়া হলো। সো এখন আমরা কি, এবার প্রত্যেকটা ভ্যালু হলো তোমাদের সেম, প্রত্যেকটা হলো 30 ওহমস, প্রত্যেকটা ভ্যালুই তোমাদের সেম। সো যেহেতু সেম, আমরা সিম্পলিফাই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি চাইলে, যেখানে যেখানে আমাদের লাগবে। সো এখান থেকে প্রথমে আমরা কি করব দেখি। এটা হলো গিভেন সার্কিট প্রথমে। তো যে কোনো জায়গা থেকে আমি শুরু করব, কোথা থেকে? নিয়ম হলো হচ্ছে ফারদেস্ট কর্নার থেকে শুরু করলে কাজটা করতে ইজি হবে, ঠিক আছে? সো এটাকে আবার রাখতেছি, যদিও এটার উপর এডিট করলে কাজ করতে অনেক ইজি হতো। আমি ভ্যালুগুলো আর লিখতেছি না, ওকে? ভ্যালুগুলো সবগুলোই 30, সেটা লিখতে হবে কারণ ভ্যালু চেঞ্জ হয়ে যাবে অ্যাকচুয়ালি। আচ্ছা, এই পর্যন্ত এটা আঁকলাম, ওকে? এখানে আমরা চাইলে দেখো, আমরা যদি এই কর্নার থেকে দেখি, আমরা তো এই কর্নার থেকে বের করব, তাই না? সো এখানে আমরা যদি চিন্তা করি, এটা কি আসলে সিরিজে না 30 এবং 30? এটা সিরিজে। সো আমরা এটাকে তাহলে কি লিখতে পারি? ডিরেক্টলি এটাকে 60 লিখতে পারি, ওকে? বাকি সবগুলোই 30 আমাদের। এই পর্যন্ত লিখলাম, ওকে? বাকি সবকিছুই আমাদের 30, শুধুমাত্র ওই পার্টটা 60 হয়ে যাবে অ্যাড হয়ে। এখন এই 30 এবং 60 কে আবার প্যারালালে লেখা যায়। তো প্যারালালে লিখলে কি হবে? প্যারালালে লিখলে তোমাদের
অনেকবার আঁকা হচ্ছে কারণ তোমাদের জাস্ট বোঝানোর জন্য, আদারওয়াইজ হয়তো এত কিছু দেখানো লাগতো না। খুবই তারপর এটা একে একে করলে তোমাদের যে সুবিধাটা হবে সেটা তোমরা অ্যাটলিস্ট বুঝতে পারবা যে কোনটার পর কোনটা হচ্ছে। এখন আমি 30 60 কে প্যারালাল করে দিচ্ছি। সো এই স্টেপে আমি 30 এবং 60 কে প্যারালাল করলাম, তাহলে এটা আসবে হলো কত 20। সো এখানে দেখা যাবে যে একটাই রেজিস্ট্যান্স আসবে, সেটা হলো 20 ওহম। এখন তোমাদের এটা রেসপেক্টে বের করতে হবে, বাকি সবগুলো হলো তোমাদের 30। এখন আমরা কি করব, এখানে তো এই পর্যন্ত বের করলাম। সো এই মুহূর্তে আসলে অনেকগুলো দেখো, এখানে একটা ডেল্টা, এখানে একটা ডেল্টা, এখানে একটা ডেল্টা। যে কোনো জায়গায় অনেকের অ্যাপ্রোচ হয়তো ডিফারেন্ট হবে, কেউ হয়তো এখানে একটা ডেল্টা ট্রান্সফরমেশন ওয়াই ট্রান্সফরমেশন করবা, এখানে একটা ডেল্টা টু ওয়াই করতে পারো। আমি আপাতত একটা দেখাচ্ছি, আমি দেখাচ্ছি যে আমি তোমাদের এই জায়গাটায় ওয়াই নিয়ে আসবো, ঠিক আছে? কেউ এখানে দিয়ে এখানে করলেও হবে, বাট এটাই করলে হয়তো খুব একটা লাভ হবে নাকি আমি শিওর না, এটাও করা যেতে পারে। সো বাসায় ট্রাই করতে পারো অল্টারনেট মেথডগুলো। এখানে যদি আমি এখন একটা ওয়াই কনভার্ট করি, তাহলে তোমাদের রেজাল্টিং সার্কিটটা দেখতে হবে এরকম। যেহেতু এখানে ওয়াই করেছি, সো এই বরাবর একটা রেজিস্ট্যান্স আসবে। আমি হুবহু এটার মতো করে আঁকতে চেষ্টা করছি যাতে তোমরা একটু ধরতে পারো যে কোনটার পরে কি আসলো। এই পর্যন্ত গেল হলো এই ডেল্টা, এরপরে তোমার তার মানে কি তখন এই তিনটা বাদ হয়ে যাবে, তার সাথে তোমাদের এইখানে 20 ওহমস আছে, তাই না? এই 20 ওহমসটা থাকবে এখানে, এখানে একটা 20 ওহম আছে। আর এই জিনিসগুলো আমরা ভ্যালুগুলো লিখবো, এখানে 20 ওহমস থাকবে, এটার সাথে আবার এই 30 ওহমও আছে। সো এই 30 ওহম এখানে আসবে, এখানে 30 ওহমস আসবে। আর বাকি দুই জায়গায় যে রেজিস্ট্যান্স গুলো এই 30 এবং এই 30 এগুলোও থাকবে এখানে, এটাও 30 এবং এটাও 30। এখন এই ভ্যালুটা কি হবে, আমরা তো চাইলে ওই ট্রান্সফরমেশনটা করতে পারি, তাই এটা এগুলো পেন্সিল দিয়ে করাটা অনেক ইজিয়ার, কারণ তুমি হয়তো এই স্টেপ করলা, করে এটাকে মুছে এই জায়গাটা মুছে আবার এটা লিখতে পারলা, আবার এখানে মুছে করলে মানে বারবার হয়তো রিড্র করা নাও লাগতে পারে, বাট পরীক্ষার খাতায় আমি বলবো দুই একটা স্টেপ দেখানো উচিত, তাহলে বোঝা যায় যে তুমি অ্যাকচুয়ালি নিজে নিজে করতেছো। আচ্ছা এরপর আমরা দেখি, তো এখানে যদি আমাদের ডেল্টা টু ওয়াই করতে হয়, আমরা ওই ফর্মুলাটা জানি যে আর ডেল্টা হলো 3 টাইমস আর ওয়াই। আমাদের এখন বের করতে হবে কি ওয়াই। সো ওয়াই বের করতে গেলে কি ডেল্টাকে ডিভাইডেড বাই 3 করতে হবে। সো 30 ডিভাইডেড বাই 3 করলে এগুলো হবে কত 10। এতটুকু কি বুঝে গিয়েছে? সো আমরা ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন করলাম ইউজিং দ্য সিম্পলিফাইড ফর্মুলা, ফর্মুলাটা অ্যাপ্লাই করে। এখন আমাদের এটাকে আরেক স্টেপ সিম্পলিফাই আমরা করি, আমরা একটু ঘুরে আসতেছি এখানে, এদিকে যাই। সো এখন তাহলে কি হবে, এই 10 থাকবে, এটাকে আমরা 20 এটাকে আমরা সিম্পলিফাই করে ফেলতে পারি, তাই তো? সিম্পলিফাই করলে এটা দেখতে হবে এরকম, এটা থাকবে 10 আর এদিকে এটা হলো 10। ফাইনালি এই 10 আর 30 কে 20 কে আমি একবারে সিরিজে করে দিলাম, করে একবার 30 লিখে দিলাম, এটাকে একবারে 30 লিখে দিলাম কারণ এরা যেহেতু সিরিজ আছে। আর এই স্টেপে আমি যেটা করব, এখানে 30 30 30 আছে, আমি এখানে একটা ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশন করব, তাহলে কি 30 গুলো কি হয়ে যাবে 10 হয়ে যাবে, 10 10 10। সো এই পর্যন্ত আমরা আসলাম, আমরা এটাকে নিলাম, এটাকে নিলাম, এই দুইটাকে নিলাম। এখন এই তিনটা 30 কে আমরা আর এই 20টা কিন্তু এই জায়গায় এসেছে, সো তার মানে এই 20 ওহম এটা এখানে কম্বাইন্ড হবে। সো এই পর্যন্ত আশা করি বোঝা যাচ্ছে যে এখানে এগুলো কত হবে, এগুলো হবে 10, এটা হবে 10। স্যার এখানে এই বি পয়েন্টের এখানে 30 আর 30 তো সিরিজেই করা যায়। কোন বি পয়েন্টের এখানে বলো? এই এই নিচের জায়গাটায়? দিকে স্যার, না স্যার না স্যার, এই দিক এখানে? মানে বি পয়েন্ট যেখানে আর কি। জি স্যার এই জায়গা। আচ্ছা আচ্ছা এই জায়গাটায়, জি এই স্যার। জায়গায় তোমার কোন 30 30 সেম করা যায় বলো? এখানে না তো স্যার, তিনটা করা আলাদা যাবে নেই, না। করা যায় না, তাই না? তুমি নোড নাম্বারিং করবা, তাহলে দেখবা যে এখানে কেউ কারোর সাথে প্যারালাল নাই কিন্তু। আচ্ছা এটা একটা নোড, এটা আলাদা নোড, এটাও আলাদা নোড। সো বা ঠান্ডা মাথায় করলে করা যাবে না, শুধুমাত্র এটাকে তুমি সিরিজ অ্যাড করতে পারবা, কারণ এখানে তোমার আর কোনো ব্রাঞ্চিং নাই এখানে। সো এটাকে আমি এই জিনিসটা লেখার কারণ হলো তোমাদের বোঝা যাচ্ছে যে কোন লুপটায় আমি ট্রান্সফরমেশনটা করলাম সেটা দেখালাম আর কি।
করলে এখন আমরা এখান থেকে হয়তো এটাকে আরো সিম্পলিফাই করতে পারবো। তো এখন দেখো এখান থেকে যদি আমরা দেখি এই 30 এবং এই 10 কিন্তু আসলে সিরিজে, তাই না? একটু আমি ডটেড লাইন দিয়ে দেখাই তাহলে তোমাদের বুঝতে জি, ইজি স্যার। হবে। এই দুইটা কিন্তু আসলে সিরিজে, সো এটাকে আমি তখন 40 লিখতে পারি, বুঝে গেছে? সো এখানে আমরা এটাকে আরেকবার রিড্র করি, হয়তো অনেক বেশি রিড্র করেছি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য। এটা 10 থাকবে, আর এই ব্রাঞ্চে এটা তখন হয়ে যাবে হলো 40। আমরা যদি চিন্তা করি যে এইটা আর এইটা হলো সিরিজে, সো এটাকে আমরা এখানে আমরা 40 দিলাম। সিমিলারলি এইটা এবং এটাও কিন্তু সিরিজে, তাই না? 10 10 কত হবে? এটা হবে 20, এবং তারা একই নোড থেকে আসছে। তো এটাকে তখন আমরা 20 লিখতে পারি। ফাইনালি এই দুইটা নোড একই জায়গায় কানেক্টেড হয়েছে, এই প্যাথ এবং এই প্যাথ, সো এ থেকে কানেক্ট করে দিলাম। আর তারপর 10 ওহম আসছে, একটা 10 ওহম আসছে, 10 ওহম হয়ে এরপর এদিকে গেল। সো আশা করি এই পর্যন্ত যদি বুঝতে পারো, বাকি সার্কিটটা তো খুবই ইজি, তাই না? এরপর তো আমাদের কাজ করা যেতেই পারে। এরপর আমাদের যদি আর ইকুইভ্যালেন্ট বের করতে হয়, আমি আর লিখলাম না, আমি একবার লিখে দিচ্ছি। 10 এর সাথে অ্যাড হবে 20 প্যারালাল 40, তার সাথে তোমাদের অ্যাড হবে এই 10 ওহমটা। পরে তোমাদের রেজাল্ট যেটা পাবা সেটাই হলো তোমাদের অ্যান্সার। সো শুরুতে দেখে মনে হচ্ছে অনেক কঠিন, এবং ইন্টারমিডিয়েট কাজগুলো যদি ধরতে না পারো তাহলে আসলে কঠিন, বাট স্টেপ বাই স্টেপ তোমরা যদি আগাও, তোমরা যদি এই কর্নার থেকে শুরু করো সিম্পলিফাই করা, এবং বুঝে বুঝে যদি ওয়াই টু ডেল্টা করতে পারো, তাহলে তোমাদের জন্য কাজ হবে। সো আমি এখান থেকে শুরু করেছিলাম, এই লুপটাতে ফার্স্ট ওয়াই টু ডেল্টা করেছি। কেউ চাইলে, মানে এটা তো অবশ্যই করাই লাগবে, এটা ছাড়া তোমাদের সিম্পলিফাই করা পসিবল না, এটাকে তোমরা মানে সিম্পলিফাই করেই নিবা। এরপর এইখানে এসে তোমরা চাইলে যে কোনো একটা লুপের মধ্যে তোমরা করে শুরু করতে পারো, ঠিক আছে? তোমাদেরকে ইন্টারমিডিয়েট ডায়াগ্রাম গুলো ঠিক মতো আঁকতে হবে। কেউ যদি ভুলভাবে ডায়াগ্রাম আঁকো, তোমার কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে, তাই না? এইখান থেকে যখন এই ডায়াগ্রামটা আঁকবা এবং তুমি যদি এই লুপে ওয়াই ডেল্টা করো, সেটাকে সঠিকভাবে আঁকতে হবে। আঁকতে না পারলে কিন্তু রেজাল্ট ভুল আসবে। আচ্ছা, এই পর্যন্ত ছিল তোমাদের ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। তো ডট চিহ্নগুলো দেখতে পাচ্ছি স্যার, আবার একটু বলো। ডট চিহ্নগুলো আমরা কি রাখে দিতে পারি ডায়াগ্রামে? এটা তোমাদের সুবিধার জন্য, তোমরা যদি নাও দেখাও সেটাও কোনো প্রবলেম না, কারণ আমরা এখান থেকে বুঝবো অ্যাকচুয়ালি যে তোমরা কোনটার পর কোনটা করতেছো। বাট রাখতে হবে, কেউ যদি তোমার এই স্টেপ থেকে ডিরেক্টলি এখানে চলে যাও, ধরো এই স্টেপে আছো, এখান থেকে তুমি যদি এখন ডিরেক্টলি এখানে চলে যাও, অ্যাকচুয়ালি কোথা থেকে কি করলে এটা আসলে বোঝা যাচ্ছে না, এবং তুমি নিজেও পারবা না। যদি নিজে নিজে করতে যাও, অবশ্যই তুমি এই স্টেপ থেকে এই স্টেপে ডিরেক্টলি আসতে পারবা না, তাই না? এই সিম্পলিফিকেশন গুলো যদি না মাথায় রাখো, সো মাঝের স্টেপ গুলো রাখলে ভালো। আচ্ছা, আমরা একটু নেক্সট টপিকটা স্লাইটলি শুরু করব, মানে আমরা জাস্ট ইন্ট্রোডিউস করব আজকে। তো টপিকটার নাম হলো, এখন এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কোনো সার্কিট সলভ করিনি। আমরা যা যা দেখেছি সেটা হলো সিম্পলিফাই করার, একটা যে কোনো নেটওয়ার্ককে একটা রেজিস্ট্যান্সে সিম্পলিফাই করে আনার টেকনিক। এখন এটার আরো একটা পার্ট আছে, সেটা হলো এইসব রেজিস্ট্যান্সের সাথে মাঝে মধ্যে একটা সোর্স থেকে যায়। তো এটা একটু পরে আসবো আমরা, এটা আমাদের থেভেনিনস থিওরেম যখন করব তখন তোমাদের ওই টপিকটা কভার করা হবে। সো আমি এখানে আলাদা করে দেখাচ্ছি না, সেখানেও আর ইকুইভ্যালেন্ট বের করা লাগে। সেটা আমরা আবার পরে, মানে কয়েকদিন পরে আবার এই টপিকটায় আসবো। এখন আমরা দেখি যে আমাদের মেইনলি সিলেবাসে অনেকগুলো সার্কিট সলভিং এর টেকনিক আছে, যেমন নোডাল অ্যানালাইসিস, এবং এছাড়াও তোমাদের আরো টেকনিকগুলোর নাম বলি। একটা হলো মেশ অ্যানালাইসিস, তারপর মানে এই দুইটা হলো সবচেয়ে বেসিক ফান্ডামেন্টাল, মানে এগুলো তোমাদের জানতেই হবে। যে কোনো সার্কিট সবগুলো আসলে নোডাল বা মেশ অ্যানালাইসিস দিয়ে করা যায়। এছাড়াও আরো কিছু টেকনিক আমরা দেখবো, যেমন সুপারপজিশন, সোর্স ট্রান্সফরমেশন। এগুলো হলো একটু মানে এই দুটো টেকনিকের উপর বেস করেই, ঠিক আছে? তো আমরা শুরু করি যে নোডাল অ্যানালাইসিস মানে হলো, বোঝা যাচ্ছে যে আমাদের এখানে নোডের মধ্যে আমরা অ্যানালাইসিস করব, বা আমাদের নোড ধরে ধরে কাজ করতে হবে সার্কিটে। তো তার আগে আমরা কিছু মানে রাফ বেসিক আইডিয়া এগুলো একটু দেখি, যে আমরা নরমালি কেসিএল কেভিএল এই জিনিসগুলো আমাদের প্রায় অ্যাপ্লাই করতে হবে এইসব সার্কিটে। যদিও এটা নোডাল অ্যানালাইসিসের পার্ট না, তারপর আমি তোমাদেরকে দুইটা সার্কিট দেখাই যে এখানে নরমালি মাঝে মধ্যে এইসব কনভেনশন দেওয়া থাকে। যে ধরো তোমাদের এরকম একটা সার্কিট দেওয়া, এটা হলো 20 ভোল্ট, আর দুইটা রেজিস্ট্যান্স ধরো তোমাদের সিরিজে আছে
দুটো রেজিস্ট্যান্সকে আমি সিরিজে দিয়ে দিলাম। সো নরমাল ওয়েতে আমরা জানি এগুলোর ভ্যালু ধরো এটা হলো 2 ওহম আর এটা হলো 3 ওহম। নরমাল ওয়েতে আমরা জানি কি এটা হবে প্লাস মাইনাস R1 হলে এটা দিলাম V1 আর এটা হলো প্লাস মাইনাস V2। আর মাঝে মধ্যে হয়তো তোমাদের ডায়াগ্রামে উল্টা করে দেওয়া থাকতে পারে এবং বলা থাকতে পারে V1 V2 বের করো। সো তোমাদের আমরা যদি উল্টা করে দেই সাইনটাকে, নরমাল কনভেনশনে তো প্লাস মাইনাস তারপর প্লাস মাইনাস ড্রপটাই হবে তাই না, যেহেতু এটা প্লাস। সো এখানে প্লাস মাইনাস এখানে প্লাস মাইনাস আসবে, বাট কখনো কখনো ডায়াগ্রামে উল্টা করে দিয়ে দিতে পারে। সো তখন তোমাকে V2 কে এই রেসপেক্টেই কিন্তু বের করতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাই একটা ক্যালকুলেশন দেখালে তোমাদের জন্য খুব ইজি হবে। আমাদের যদি এখন V1 V2 বের করতে হয় আমরা কিভাবে বের করব? নরমাল তোমরা যদি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করলে তোমরা V1 টাকে তখন পাবো কি আমরা, যে এই R1 রেজিস্ট্যান্সটা ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স হলো 2 + 3 টাইমস 20। আর V2 টা তোমরা তখন নরমালি করবে কি, যে 3 ওহম ডিভাইডেড বাই 2 + 3 টাইমস 20। বাট এখানে যে সমস্যাটা হবে সেটা হলো এইভাবে করলে তোমাদের কি কি এই প্লাস মাইনাস আর এই প্লাস মাইনাস কনভেনশনে তোমাদেরকে দিবে ভোল্টেজ গুলো। সো এখানে কিন্তু সাইনটা খুবই ম্যাটার করে ডিসি তে। উল্টা করে দিলে তোমাদের তখন কি, মানে একটা হতে পারে তুমি যদি বুঝে ফেলো তাহলে কি তোমাকে তখন এই ভ্যালুটাকে ইন্টেনশনালি একটা মাইনাস দিতে হবে, কারণ এটা উল্টা করে ডিফাইন করা আছে সার্কিটে। আর আমরা যদি কেসিএল কেভিএল ঠিকমতো অ্যাপ্লাই করি, ঠিক আছে, এটা আপাতত মুছে দিচ্ছি, এটা আমরা এই মেথডে আমরা করব না। হয়তো মাঝে মধ্যে ভোল্টেজ তাহলে নোডাল অ্যানালাইসিস দিয়ে কি তাহলে ভোল্টেজ বের করা হয়? হ্যাঁ, নোড voltage drop। অ্যানালাইসিস দিয়ে আমরা প্রতিটা নোডের ভোল্টেজ বের করি। সো আমরা যদি চিন্তা করি এগুলো নোড, আসলে এটা একটা নোড, ঠিক আছে, এটা একটা নোড, এটা তো খুবই সিম্পল সার্কিট তাই না। তো এখানে আসলে নোড অ্যানালাইসিস করার মতো কিছু নাই। নোড অ্যানালাইসিস করতে হবে যখন অনেকগুলো প্যারালাল ব্রাঞ্চ থাকে, তখন আমরা করব এটা। সো ওটা আসবো আস্তে আস্তে। তো এখানে আমরা একটু দেখি যে এখানে আমি তোমাদের মেইনলি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা নরমাল ওয়েতে করলে যে ভুলটা হয় সেটা হলো আমাদের সাইন কনভেনশনটা মেইনটেইন করে না। সো সাইন কনভেনশন মেইনটেইন করাটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা কেসিএল কেভিএল দিয়ে করব যাতে আমরা ঠিকমতো রেজাল্টটা পাই। সো এখানে আমাদের বেসিক ওয়েতে আমরা যদি কারেন্টটা বের করি, আমাদের যেহেতু সিরিজ এলিমেন্ট আছে আমরা কারেন্ট আইটা বের করতে পারি। আমাদের কারেন্ট আই হবে টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স কত, 2 + 3 5 করলে আসবে হলো 4 অ্যাম্পিয়ার। কারেন্টে এই ডিরেকশনে 4 অ্যাম্পিয়ার পেলাম। এখন আমাদেরকে V1 বের করতে হবে। V1 কি হবে? V1 হলো আমাদের এই দিকের কারেন্ট, এবং মানে যেহেতু এটাকে এইভাবে ডিফাইন করা প্লাস মাইনাস, নিয়ম হলো যদি আমাদের কোনো একটা এলিমেন্টের ভিতর দিয়ে কারেন্ট এই ডিরেকশনে যায় তাহলে ভোল্টেজ ড্রপটা হবে প্লাস মাইনাস, আর যদি কারেন্টটা উল্টা ডিরেকশনে আসে তাহলে কি উল্টা সাইন হবে, তাই না? সো এখানে তোমাদের V1 টা হলো V সমান কি, আমরা তো জানি IR, তার মানে কি ওর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে টাইমস ওর রেজিস্ট্যান্স। সো ওর ভিতর দিয়ে V1 টা হলো আমার I R1, এটা হলো ফর্মুলা বেসিক। তো কারেন্ট হলো আমার 4 অ্যাম্পিয়ার, R1 টা হলো 2 ওহম, বলে আমরা পাচ্ছি কত, 8 ভোল্ট, ঠিক আছে। আর এইবার যদি আসি আমরা আমাদের V2 টা কি হবে? V2 টা হলো, এবার দেখি আমরা কারেন্টটা কিন্তু এখন আমাদের প্লাস টার্মিনাল দিয়ে এন্টার করতেছে না, উল্টা যাচ্ছে তাই না, মাইনাস টার্মিনাল দিয়ে এন্টার করতেছে। সো যদি মাইনাস টার্মিনাল দিয়ে এন্টার করে তাহলে আমাদেরকে একটা মাইনাস দিতে হবে, মাইনাস, এটা হলো I R2। সো কারেন্টটা হলো তোমাদের মাইনাস 4 ইন্টু R2 কি হবে তোমাদের 3 ওহম, করলে মাইনাস 12 ওহম, ঠিক আছে। সো নরমাল ওয়েতে ডিফাইন করলে V2 এখানে প্লাস মাইনাস করলে 12 আসে, বাট আমরা যেহেতু উল্টা করে ডিফাইন করা তার মানে কি মাইনাস 12 আসছে রেজাল্ট আমার, ঠিক আছে। সো এই দুটো হলো আমার V1 V2 যেভাবে এখানে সার্কিটে ডিফাইন করা আছে সেইভাবে। এখন আমরা চাইলে একটু চেক করতে পারি, উই ক্যান চেক, ঠিক আছে, উই ক্যান চেক বাই KVL, আমরা KVL দিয়ে চেক করতে পারি তাই না, উই ক্যান চেক বাই ইউজিং KVL, এটা কি ঠিক আছে নাকি আদৌ। KVL কি বলে যে আমাদের সামেশন অফ ভোল্টেজ ড্রপ একটা ক্লোজড লুপে কি হবে, 0 হবে না। KVL আমাদের ফর্মুলা হলো সামেশন অফ ভোল্টেজ ড্রপ ইন আ ক্লোজড লুপ মাস্ট বি 0। সো আমরা ধরো এই ডিরেকশনে KVL টা অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো ক্লকওয়াইজ যাব সবসময়, যেটা বলেছিলাম আগের ক্লাসে, এবং আমরা যদি কখনো মাইনাস পাই তাহলে মাইনাস আসবে, প্লাস পেলে প্লাস আসবে। সো এইভাবে গেলে আমাদের প্রথমে 20 ভোল্ট, তার মানে কি মাইনাসটা আগে পাচ্ছি আমরা সবার আগে। সো এখানে আসবে -20, তারপরে এভাবে গেলে এখানে প্লাস সাইনটা আগে পাচ্ছি, সো এটা আসবে
প্লাস V1, তারপর এভাবে গেলে মাইনাস সাইনটা আগে পাচ্ছি, আমার আসবে কত মাইনাস V2 সমান ইকুয়ালস টু 0। এটাই হলো আমার KVL। আমরা এখন V1 V2 ভ্যালুগুলো বসাবো, -20 প্লাস V1 ছিল 8 আর মাইনাস V2টা কত আমরা এমন ভাবে বের করেছি এই সাইনের জন্য -12 আসে, সো এখানে কত আসবে -12 টু 0। এটা করলে দেখবা যে 0 ইকুয়ালস টু 0 আসছে, তাই না? এটাই আসবে। সো তার মানে কি আমাদের KVL এখানে অ্যাপ্লাইড হচ্ছে। সো নোড অ্যানালাইসিসে এরকম এই সাইন কনভেনশনগুলো খুবই ইম্পর্টেন্ট, জরুরি, যে আমাদের যদি উল্টা করে ভোল্টেজ ডিফাইন করা থাকে তাহলে একটা মাইনাস সাইন চলে আসে, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এটা হলো একটা জিনিস দেখালাম। এবার আমরা একটু ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এখন যখন নোড অ্যানালাইসিস করব আমাদের সবকিছু থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। স্যার হ্যাঁ বল। স্যার এখানে যদি আমাদের -20 ভোল্ট থাকে তখন লুপটা কিভাবে নিতে হবে? এই জায়গায় যদি -20 থাকে, ইয়েস স্যার। তো প্রথমত এই মাইনাস সাইনটা পাবো, তারপরে এই V1 এর ভ্যালুটা দিতাম, এখানে -20 আসতো, তো মাইনাস মাইনাস তখন +20 হয়ে যেত এখানে, ঠিক আছে? মানে So, normally- -20। আচ্ছা, তোমার কথাটা হলো -20 যখন আমরা কখনো এইভাবে লিখি না, সেটা হলো আমরা কখনো এইভাবে প্লাস মাইনাস লিখে কখনো এইভাবে -20 ভোল্ট আমরা লিখি না, ঠিক আছে? এটা আমরা কখনো করি না। আমরা যেটা করি সেটা হলো যদি -20 ভোল্ট হয় আমরা তখন এইভাবে লিখি, এটা হলো -20 ভোল্ট, ঠিক আছে? তো তখন যদি আমাদেরকে এই সার্কিটে অ্যাপ্লাই করতে হয়, এইভাবে করে যদি আমাদের অ্যাপ্লাই করতে হয়, আমরা তো আগে প্লাস সাইনটা পাবো, তো তখন এখানে +20 আসবে। আই হোপ তোমার কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। জি স্যার, থ্যাংক ইউ। তো আরো অনেক রেজিস্ট্যান্সগুলোর উল্টা যেত না। এখানে তোমাদের কিন্তু রেজিস্ট্যান্স উল্টানোর কোনো কনসেপ্ট নাই। কেন? কারণ আমরা রেজিস্ট্যান্স স্যার উল্টালো। 0 আসবে না। হ্যাঁ বলো। তখন তো স্যার ভোল্টেজ ড্রপ করে 0 আসবে না। আসবে। তখন তোমাদের কারেন্টটা উল্টা বের হবে। কারেন্ট এই দিক দিয়ে না হয় কারেন্ট তখন এই ডিরেকশনে হবে, তাই না? সোর্সের তো প্লাস টার্মিনাল থেকে কারেন্ট বের হয়। এখানে যেহেতু এখানে একটা কথা আছে, সেটা হলো কি, এখানে যেহেতু একটাই সোর্স, তার মানে কি সে পাওয়ার সাপ্লাই করবেই। মাল্টিপল সোর্স হলে আমরা দেখেছিলাম কি কেউ কেউ হয়তো সাপ্লাই করে, কেউ কেউ হয়তো জেনারেট করে, মানে অ্যাবজর্ব করে আর কি। তো এখানে আমার একটাই সোর্স, সে কারেন্ট দিবে এবং এটা প্লাস টার্মিনাল দিয়ে বের হবে। প্লাস টার্মিনালটা যদি নিচে আসে তার মানে নিচ দিয়ে তখন কারেন্ট, তার মানে কারেন্টটা উল্টা ডিরেকশন হবে। তখন কারেন্টটা প্লাস টার্মিনাল দিয়ে গেলে এটার জন্য পজিটিভ ভোল্টেজ পাবো, এটার জন্য নেগেটিভ ভোল্টেজ পাবো, উল্টা ডিরেকশনে কারেন্ট যাবে, তাই না? তো জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। আমরা অ্যানালাইসিসটা যাই, আমরা যখন নোডাল অ্যানালাইসিসটা ফাইনালি দেখব তখন দেখবো যে আসলে এসব ম্যাটার করে না, প্লাস মাইনাস আমরা একটা জেনারেল ওয়েতে করব, সেখান থেকে আমরা যে রেজাল্টটা পাবো প্লাস মাইনাস সেটা দেখে আমরা বুঝবো যে এটা কোন ডিরেকশনে অ্যাকচুয়ালি ভোল্টেজটা আসছে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, সেটা হলো তোমাদের এখানে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দিয়ে দেখাতে চাচ্ছি আমি যে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকলে আমরা কিভাবে কাজ করি। এটা একটা সিম্পল, শুরুতে আমরা সিম্পল সার্কিট রাখতেছি, শুরুতে কমপ্লিকেটেড সার্কিটে যাচ্ছি না, আস্তে আস্তে যাব সার্কিটগুলো, কমপ্লিকেটেড সার্কিটগুলো নিয়ে আসবো। সো এটা হলো আমাদের একটা সোর্স দেওয়া আছে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। এবারও আমরা দুইটা রেজিস্ট্যান্স রাখবো, একটা এখানে আর একটা হলো এখানে, এবং এই জায়গাতে আমরা একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স নিয়ে আসলাম। ঠিক মতো আঁকা হয়নি এখানে। এটা হলো একটা ভোল্টেজ সোর্স, এটা কার উপর ডিপেন্ড করে সেটা আমরা দেখবো। এটা হলো 10 ওহম আর এটা হলো 5 ওহম, এবং তোমার এই ভোল্টেজ সোর্সটা এটা হলো ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স 2 টাইমস Vx। এটা দেখে বুঝতে হবে যে এটা একটা ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। এই ভোল্টেজ Vx টা অবশ্যই সার্কিটে ডিফাইন করা থাকবে কোথাও এক জায়গায়। তো Vx ধরো বলে দিচ্ছে হলো এই ভোল্টেজটা হলো আমার Vx, তো তার মানে এই ভোল্টেজের উপর এটা ডিপেন্ড করে। আর আরো বলে দিল যে এটা হলো আমার V0, এভাবে উল্টা করে ডিফাইন করা। নরমালি কিন্তু প্লাস মাইনাস করে এখানে প্লাস মাইনাস আসা উচিত, বাট এখানে প্লাস মাইনাস এভাবে করে সার্কিটে ডিফাইন করা আছে এবং বলা হইলো যে ফাইন্ড V0 বের করতে হবে। সো কিভাবে করব আমরা, আর একটাই যেহেতু লুপ আমরা KVL অ্যাপ্লাই করব। KVL অ্যাপ্লাই করলে আমাদের সাইন নিয়ে চিন্তা করা লাগে না, আমরা ক্লকওয়াইজ ওয়েতে যাব, ক্লকওয়াইজ ওয়েতে আমরা যা যা পাবো সেগুলোকে আমরা লিখে ফেলবো। তো এখন
এই ক্লকওয়াইজ যদি যাই ইকুয়েশনটা কি হবে আমার সবার আগে -35 পাবো, সো -35, তারপর এখানে প্লাস মাইনাস দিয়ে ডিফাইন করা আছে, সো আমরা প্লাস vx পাবো, তারপর এখানে সেটাও প্লাস মাইনাস দিয়ে ডিফাইন করা, সো আমরা প্লাস 2 টাইমস vx পাবো। তারপর আমাদের উল্টা এই সাইডে থেকে মাইনাস আগে পাচ্ছি, সো আমরা মাইনাস v নট ইকুয়ালস টু 0। এটা হলো আমার কেভিএল এর ইকুয়েশনটা পেলাম আমরা, বুঝা গেছে? আচ্ছা, এখন এখানে আমার একটা ইকুয়েশন একটা ভ্যারিয়েবল হলে আমরা কাজটা খুব ইজিলি করতে পারতাম, তাই না? যদি শুধু vx থাকতো সলভ করে ফেলতে পারতাম, বাট একটা v নট চলে আসছে, তো v নটটাকে আমার কোনোভাবে সরাতে হবে, ঠিক আছে? তো এটা সরানোর জন্য আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, সেটা হলো এই কনসেপ্টটা এখন থেকে আমরা সব জায়গায় অ্যাপ্লাই করব। সেটা হলো যদি এরকম একটা রেজিস্ট্যান্স থাকে যেটার ভ্যালু r, আর এই সাইডের ভোল্টেজ আমি জানি v1 এবং এই সাইডের ভোল্টেজ আমি জানি v2, তখন এই কারেন্টটা কি হবে আমার? কারেন্টটা তখন আমরা লিখতে পারি যে কারেন্টের ডিরেকশন অনুযায়ী কারেন্ট যদি এই নোড থেকে এই নোডে যায় এই এলিমেন্টের থ্রুতে, কারেন্ট হবে v1 মাইনাস v2 ডিভাইডেড বাই r। এই ফর্মুলাটা সবসময় অ্যাপ্লিকেবল, ঠিক আছে? ইরেসপেক্টিভ অফ সাইন, মানে কারেন্টের সাইন কি হলো, সো আমরা যদি এইভাবে করে কারেন্ট পজিটিভ ভ্যালুই পাই, তার মানে আসলে আমার ডিরেকশনটা ঠিক আছে কারেন্টের জন্য। কখনো কখনো কারেন্ট উল্টা দিকে যায়, বাট আমরা এভাবে বের করি, তখন আমাদের রেজাল্ট অটোমেটিক্যালি মাইনাস আসে, তাই না? কারণ কারেন্ট কি হবে, হায়ার ভোল্টেজ বা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকেই যাবে, তাই না? এটাই হলো নিয়ম। সো এটা যদি 10 ভোল্ট হয়, এটা যদি 5 ভোল্ট হয়, কারেন্ট এই দিকেই যাবে। আর যদি এটা 10 ভোল্ট হয়, এটা 5 ভোল্ট হয়, আর আমি যদি 5 মাইনাস 10 করি, আমি -5 পাবো, মানে মাইনাস কারেন্ট পাবো, তার মানে উল্টো দিকে কারেন্ট যাচ্ছে, সেটা বোঝাবে আমাকে। সো আলটিমেটলি আমরা এরকম সিচুয়েশনে যদি আমরা রেজিস্ট্যান্সের দুইটা এন্ডের ভোল্টেজ জানি, সো আমরা কারেন্টটাকে এই ফর্মুলা দিয়ে লিখতে পারি। এটা হলো আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা রেস্ট অফ দি কোর্সে আমরা অ্যাপ্লাই করব। পুরো কোর্সে তোমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। সো এটা আমাদের কেন বললাম, এটা বলার কারণ হলো আমরা এখান থেকে একটা ভ্যারিয়েবলকে বাদ দিতে চাচ্ছি, হয় v0 বা vx কে আমরা এই একই সিঙ্গেল ভ্যারিয়েবলে নিয়ে আসব। সো আইটাকে আমরা, এটা তো সিরিজ কারেন্ট, তাই না? তো সবার জন্যই কারেন্ট সেম। সো এখান থেকে আমরা এটা লিখতে পারি, আমার যে এই কারেন্টটা আমি কি লিখতে পারি, আমার এই ভোল্টেজটা কি vx ছিল, তাই না? এই কারেন্টটা হলো i। তো এখান থেকে আমরা এই vx টাকে একটা এক্সপ্রেশনে নিয়ে আসতে পারি, যে আমার কারেন্ট i কে আমি লিখতে পারি, কারেন্ট যেহেতু এটার থ্রুতে, সো এই ভোল্টেজ ড্রপটা হলো vx আর এটা 10, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে তোমাদের ক্লাসটা আমি এটা দেখি শেষ করে দিব, যেহেতু সময় অলমোস্ট শেষ আমাদের। এখান থেকে আমরা লিখতে পারি কি, যে vx সমান হবে 10i, তাই না? এটা লেখা যায় না, কারণ এই রেজিস্ট্যান্সের কথা যদি চিন্তা করি আমরা, যে ভোল্টেজ ড্রপ সমান কি কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। এই জিনিসটা আমরা আগামী দিন আসবো, আপাতত তোমাদের জাস্ট ইন্ট্রোডিউস করলাম। তো এখান থেকে আমাদের vx এর জায়গায় আমরা 10i লিখতে পারি, i হলো তখন আমাদের vx বাই 10। এটা হলো আমাদের ইকুয়েশন 2, সেকেন্ড ইকুয়েশনটা নিয়ে আসলাম। এখন এই কারেন্টটা আনার উদ্দেশ্য হলো আমাদের v নটটাকে আমরা চাচ্ছি সরাতে, v নটটাকে আমরা রাখবো না। ওকে, সো এই v নটটাকে যদি আমরা না রাখতে চাই, তখন আমাদের v নটকে কি লিখতে পারি আমরা, যে v নট হলো নরমালি কি আইটা আমার এই ডিরেকশনে, সো i ইনটু 5 করলে কিন্তু মাইনাস v নট পাবো, তাই না? কারণ কারেন্ট এই ডিরেকশনে যাচ্ছে, সো এই দিকের কারেন্ট ইনটু 5 মাল্টিপ্লাই করলে আমরা মাইনাস v নট পাবো। সো মাইনাস v নট হবে তোমাদের i ইনটু 5, পরে মাইনাস v নট তোমাদের এখানে আসতেছে হলো i হলো vx বাই 10 ইনটু 5 করলে এখানে 2 আসবে, দেয়ারফর তোমাদের v নট হলো মাইনাস vx বাই 2। এখন তোমরা এই ভ্যালুটাকে আমরা ইকুয়েশন 1 এ সাবস্টিটিউট করব, ঠিক আছে? 3 কে আমরা 1 এ বসাবো, 1 এ বসালে কি হবে, -35 প্লাস 3 আর 1 করলে 2 আর 1 করে আমরা डायरेक्टली 3vx লিখলাম, মাইনাস v নটটা হবে কি মাইনাস vx বাই 2। এটাকে সলভ করবা, করে তোমরা vx বের করবা, vx তোমাদের डायरेक्टली চলে আসবে, একটা আসবে আর কি। এখানে তোমাদের যদি আমরা এটা করি डायरेक्टली, তাহলে তোমাদের 35 ডিভাইডেড বাই এখানে তোমাদের 3.5 আসবে, করলে vx আসবে তোমাদের 10 ভোল্ট। দেয়ারফর v নট কত হবে, v নট হলো আমাদের যেহেতু ফাইন্ড v নট, এটা মাথায় রাখতে হবে কোশ্চেন। সো v নট হলো তোমাদের -10/2, করলে -5 আসে, বুঝা গেছে? সো
সো এই ক্যালকুলেশনটা অনেক কঠিন মনে হচ্ছে, ঠিক আছে, কারণ আমরা এখনো নোড অ্যানালাইসিস কিন্তু অ্যাপ্লাই করি নাই। আমরা আগামী দিন থেকে নোড অ্যানালাইসিস দেখবো, তখন আমাদের এই কাজগুলো করতে অনেক ইজি হবে। ঠিক আছে, আমরা এখানে এই সার্কিট একটু ঠান্ডা মাথায় দেখো, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এটা আমরা আগামী দিন সলভ করবো। ঠিক আছে, আমাদের যেহেতু আমরা টাইমটা বেশি এই সার্কিটে যা করলেন সেটাই কি নোড অ্যানালাইসিস? না, এটা নোড অ্যানালাইসিস না। এখানে তোমাদেরকে জাস্ট উল্টা সাইন হলে যে আমাদের কিভাবে আমরা কেভিএলটা অ্যাপ্লাই করব বিভিন্ন সিচুয়েশনে সেটা দেখাচ্ছি। ওকে, যে আমাদের মাঝে মধ্যে আমাদের সার্কিটে যেভাবে ভোল্টেজগুলো ডিফাইন করা থাকে সেইভাবেই কিন্তু রেজাল্টটা বের করতে হয়। ঠিক আছে, তোমরা যদি ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করতে এখানে, তাহলে কিন্তু এই রেজাল্টটা তুমি এখানে 8 পাতে এখানে 12 পেতা, কিন্তু এটা যে -12 হবে কারণ আমাদের সাইনটা যে উল্টা করে দেওয়া, সেই জিনিসটা আসলে আসতো না। সো এটাই আমাদের এখানে তোমাদের এই দুটো এক্সাম্পলটা আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো মানে মাঝে মধ্যে আমাদের যদি ভোল্টেজের সাইনটা যেভাবে দেওয়া আছে সেইভাবেই কিন্তু তোমাদের ভ্যালুটা বের করতে হবে। তো মাথায় রাখতে হবে, যদি আমার কারেন্টের ডিরেকশন প্লাস টার্মিনালের সাথে মিলে যায় তাহলে কি নরমাল ভোল্টেজ আসবে। যদি উল্টা হয় যে কারেন্টের ডিরেকশন মাইনাসের সাথে মানে মাইনাস প্লাস হচ্ছে, তখন আমাদের কি নেগেটিভ ভোল্টেজ চিন্তা করতে হবে। সিমিলারলি এখানে যখন আসছি আমরা, এখানে আমাদের এই এক্সাম্পলটা ছিল তোমাদের ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে আমরা কিভাবে কাজ করি সেটা দেখানোর জন্য। এখানে আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করলাম, করে আমরা দেখলাম যে দুইটা ভ্যারিয়েবল আসছে, আমাদের একটা ভ্যারিয়েবলে নিয়ে আসতে হবে। সো আমরা কারেন্টের এক্সপ্রেশন দিয়ে একটা ভ্যারিয়েবলে নিয়ে আসলাম। স্যার ডিপেন্ডেন্ট সোর্সটা কিসের উপর নির্ভরশীল হচ্ছে স্যার? এই যে এটা কি এখানে মানে এটা voltage দেখে এর বুঝতে উপরে? হবে, এটা দেখে বুঝতে হবে এখানে Vx। সো Vx হলো একটা ভোল্টেজ, তো এটা হলো ভোল্টেজ কন্ট্রোল, এটা হলো এই জায়গার ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে। এখন এটা যদি কোনো একটা অন্য কোনো জায়গার কারেন্ট সোর্সের উপর ডিপেন্ড করে, কারেন্টের উপর, তখন এটা কি হবে? কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স হবে তখন। স্যার এখানে তো Vx ফিক্স তাই না? তাহলে 2Vx ও তো ফিক্স হয়ে যাচ্ছে, তাহলে তো ডিপেন্ডেন্ট হচ্ছে না স্যার। বাট ও তো ওর উপর ডিপেন্ড করছে, তাই না? আমি যদি এখন এইখানে 5 ওহমটাকে চেঞ্জ করে অন্য একটা ভ্যালু দেই রেজিস্ট্যান্সটা, তাহলে আমার নেট কারেন্ট ফ্লো চেঞ্জ হয়ে যাবে না? এভাবে চিন্তা করো, এখন 5 ওহম বসানো আছে, আমি যদি পরে এখানে 15 ওহম বসাই, এখানে একটা ডিফারেন্ট কারেন্ট ফ্লো করবে। সেই ডিফারেন্ট কারেন্টের জন্য Vx ড্রপটা আমার ডিফারেন্ট হবে। সেই Vx চেঞ্জ হয়ে গেলে এই 2Vx ও চেঞ্জ হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি ওর উপর অলওয়েজ ডিপেন্ড করবে, বাট ওর ভ্যালুটা যদি ফিক্স থাকে তাহলে ও ফিক্সড, যদি ওর ভ্যালুটা ভ্যারি করে তাহলে সেও ভ্যারি করবে ওর উপর। মানে সে তো স্যার তাহলে স্যার, এই পরোক্ষভাবে রোধের voltage উপর source নির্ভরশীল টা হচ্ছে। V dot এর উপর ডিপেন্ড করতে পারে না স্যার? এখানে ওভাবে দেওয়া নাই, এখানে ডিফাইন করা আছে, এখানে তো মাত্র দুইটাই এলিমেন্ট, তাই না? আরো যখন অনেকগুলো ব্রাঞ্চ যোগ হবে তখন দেখবা যে আসলে তখন V নট এর উপর না, তখন Vx এর উপরই, মানে যেভাবে ডিফাইন করে দেওয়া আছে এখানে যেমন দেওয়াই আছে যে ও Vx এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আরো কয়েকটা এক্সাম্পল দেখবো, দেখলে আমাদের জন্য কাজগুলো করতে ইজি হবে। পরে আমরা আরো এক্সাম্পল দেখবো, নোড অ্যানালাইসিসের জন্য তোমাদের আরো সার্কিট আছে, সেই জিনিসগুলো আমরা দেখবো। তো কারো যদি কোনো কনফিউশন থাকে বইটা একটু দেখতে পারো, বইয়ে অনেক এক্সাম্পল আছে। ঠিক আছে, আজকের জন্য আমি তোমাদেরকে এখানেই ক্লাসটা শেষ করে দিচ্ছি। আজকে তো অনেক বেশি সময় ধরে নিয়ে ফেললাম, কারণ একটা টপিক শুরু করেছি তো এটা আসলে শেষ না করলে মানে মাঝখানে আসলে থামা যায় না। সো আগামী দিন থেকে আমরা নোড অ্যানালাইসিস শুরু করবো। ঠিক আছে, খোদা হাফেজ সবাই। আসসালামু আলাইকুম।